টেস্ট করি বা কোনো স্টাডি করি, তখন আমরা সেটাকে ইন সিলিকো টেস্ট বলি। আর ইন ভিট্রো টেস্ট মানে আমরা সবাই জানি ল্যাবরেটরিতে যখন উইদাউট লিভিং অর্গানিজম আমরা কোনো টেস্ট করে থাকি তখন আমরা সেটাকে বলি ইন ভিট্রো টেস্ট। এবং যদি আমরা লিভিং অর্গানিজমের উপর কোনো টেস্ট করি তখন আমরা সেটাকে বলি ইন ভিভো টেস্টিং। তো আহ আহ, আমরা কি করব, টেস্টিং প্রসিডিউরটাকে এস্টাবলিশ করব যে আগে কি ইন ভিট্রো করব, তারপরে কি ইন ভিভো করব কিনা, অথবা হাই থ্রুপুট স্ক্রিনিং করব কিনা, মানে আসলে আমাদের টেস্টিং এর জন্য কোন প্রসিডিউরটা সব থেকে সুইটেবল হবে, সেই সুইটেবল টেস্টিং প্রসিডিউরটাকে আমরা এস্টাবলিশ করলাম। তারপরের প্রসেসটা কি, ফাইন্ড দ্য লিড কম্পাউন্ড। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? একটা লিড কম্পাউন্ড খুঁজে পাওয়া। লিড কম্পাউন্ডের অনেক ধরনের সোর্স আছে, ন্যাচারাল সোর্স আছে, তারপর আমাদের সিনথেটিক্যাল সোর্স আছে, তারপর আমাদের কেমিক্যাল লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরি থেকে আমরা এটাকে মানে খুঁজতে পারি। এখন লিড কম্পাউন্ড আমরা যে বিভিন্ন প্ল্যান্টের এক্সট্রাকশন করতেছি থেকে বিভিন্ন ধরনের বায়ো অ্যাক্টিভ মলিকিউল গুলাকে আমরা যে জিসিএমএস এর মাধ্যমে, গ্যাস ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু আইডেন্টিফাই করি। সেখান থেকে কোন একটা কম্পাউন্ডকে আমরা কিন্তু লিড কম্পাউন্ড হিসাবে, লিড কম্পাউন্ডটা আসলে কি তাহলে, এটা হচ্ছে ধরো যে কোনো কিছুর একদম শুরু যেখান থেকে হচ্ছে, মানে আমাদের একটা ড্রাগ যদি আমরা তৈরি করি, তো ড্রাগের যে স্টার্টিং পয়েন্ট মানে যেই স্ট্রাকচারটা ধরো ইনিশিয়ালি আমাদের বডিতে কোনো ধরনের কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তাহলে সেই যে স্টার্টিং যে আমাদের পয়েন্ট বা স্টার্টিং যে স্ট্রাকচার, সেটাকেই তাহলে আমরা কি বলি, লিড কম্পাউন্ড বলি, তাই তো? আচ্ছা, এরপরে কি স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। তো স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ বলতে আমরা আসলে কি বুঝি, বলতে পারবে কেউ যে হোয়াট ইজ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ? আমি একটা মলিকিউলের যদি আমরা কোনো একটা সাইড চেঞ্জ অথবা কোনো একটা ফাংশনাল গ্রুপকে যদি চেঞ্জ করে দেওয়ার ফলে যে অ্যাক্টিভিটি দেবে, সেটা অ্যাগনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্ট হতে পারে, এটাকে আমরা ম্যাম বলি যে এসআর বা স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। এক্স্যাক্টলি। আমরা যদি কোনো ড্রাগ ডিসকাভারির সময় কোনো মলিকিউলদের যখন ফান্ডামেন্টাল কিছু স্ট্রাকচারাল চেঞ্জ, তখন তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা যেভাবে চেঞ্জ হচ্ছে, এই যে স্টাডি বা এই যে রিলেশনশিপ, এটাকেই আমরা বলি স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। সেইটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা ড্রাগের সেফটি, এফিকাসি, পটেন্সি, সাইড ইফেক্ট সবকিছুই কিন্তু বোঝাচ্ছি। ঠিক আছে, সো একটা লিড কম্পাউন্ড, এটা কিভাবে লিড কম্পাউন্ড হলো, এটা যদি আমাদের বডিতে কোনো বায়োলজিক্যাল ইফেক্ট দেয় তখন আমরা এটাকে বলছি লিড কম্পাউন্ড। এখন এই লিড কম্পাউন্ডটা আমার বডিতে কিভাবে ইফেক্ট দিচ্ছে তার স্ট্রাকচারে চেঞ্জ করার মাধ্যমে, একটা ওএইচ গ্রুপ অ্যাড করলে তার কি ইফেক্ট হচ্ছে, বা একটা ওএইচ গ্রুপকে বাদ দিয়ে তার কি ইফেক্ট হচ্ছে আমার বডিতে, এই সমস্ত ধরনের অ্যাক্টিভিটি এবং স্ট্রাকচার দুটো যে রিলেশনশিপ বা স্টাডি, সেটাকে আমরা বলি স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। এরপরে কি, আইডেন্টিফাই এ ফার্মাকোফোর। ফার্মাকোফোর আর লিড কম্পাউন্ডের মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে লিড কম্পাউন্ডেরই একটা পোর্শন বা একটা আহ কি বলে, ফোর হচ্ছে ফার্মাকোফোর। তো ফার্মাকোফোরটা এটা কি একটা সেট অফ স্ট্রাকচারাল ফিচার, মানে যেখানে আসলে মলিকিউল গুলা কোন ধরনের অ্যারেঞ্জমেন্টে আছে, যার কারণে সেটা রিসেপ্টর সাইটের সাথে বাইন্ডিং করবে এবং আমাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দিবে। তাহলে যেই সেট অফ স্ট্রাকচার অথবা স্ট্রাকচারাল ফিচারের জন্য একটা লিড কম্পাউন্ড আমাদের বডিতে রিসেপ্টরের সাথে বাইন্ডিং করে এবং বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেয়, সেটাকে আমরা তাহলে কি বলবো, ফার্মাকোফোর বলবো। বুঝতে পারছো? এরপরে কি, ড্রাগ ডিজাইন অপটিমাইজিং ড্রাগ টার্গেট ইন্টারাকশন। এখন দেখো আমাদের কিন্তু লিড কম্পাউন্ড বা ফার্মাকোফোর আমরা আইডেন্টিফাই করে ফেলছি, এরপরে আমার যেতে হবে কি ড্রাগ ডিজাইনিং এর জন্য। তোমরা হয়তো ইতিমধ্যে পড়ে ফেলছো ড্রাগ ডিজাইনিং এর কিছু কিছু পোর্শন। এখানে আমরা কি করি, টার্গেটের সাথে আমাদের লিড কম্পাউন্ড বা ফার্মাকোফোর কি ধরনের ইন্টারাকশন করতেছে, এটাকে আমরা অপটিমাইজ করি, বা এটাকে সব থেকে হাইয়েস্ট লেভেলের ইন্টারাকশন কিভাবে করা যায় আমরা সেই চেঞ্জ গুলা করি, অপটিমাইজিং করি সোজা কথায়। তারপরে কি অপটিমাইজিং ফার্মাকোকাইনেটিক প্রপার্টি, তার
অ্যাবজর্পশন প্রোফাইল যাতে ভালো হয় আমাদের বডিতে, বা ডিস্ট্রিবিউশন প্রোফাইলটা কেমন, এক্সক্রিয়েশন মেটাবলিজম প্রোফাইল কেমন, এই সমস্ত প্রোফাইল গুলোকে এরপরে অপটিমাইজ করা হয়। ঠিক আছে, তারপরে কি টক্সিকোলজিক্যাল এন্ড সেফটি টেস্ট। এখন তোমার ড্রাগের যদি ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটা ঠিক থাকে, তারপর তার টার্গেট ইন্টারাকশন ঠিক থাকে, এখন আমরা এটাকে কোথায় যাব, ফার্মাকোলজিক্যাল বিভিন্ন টেস্টিং এ যাব। সেটা হচ্ছে কি টক্সিকোলজিক্যাল টেস্ট এবং সেফটি টেস্ট। বিভিন্ন টাইপের প্রি ক্লিনিক্যাল টেস্টিং করা হয়। প্রি ক্লিনিক্যাল মানে কি, ক্লিনিক্যাল মানে হচ্ছে আমাদের হিউম্যানে যখন আমরা কোনো ড্রাগ ট্রায়াল দিই তখন আমরা সেটাকে বলি ক্লিনিক্যাল ট্রায়াল। এখন প্রি ক্লিনিক্যাল ট্রায়াল তাহলে কি হবে, আগে আমরা কি বিভিন্ন এপেলে আমাদের ড্রাগটা অ্যাপ্লাই করি না, তোমরা কি বিভিন্ন যে মাইস নিয়ে কাজ করো, র্যাট নিয়ে কাজ করো, এইগুলা যখন আমরা একটা নতুন ড্রাগ যখন এইসব এনিমেল টার্গেটের উপরে অ্যাপ্লাই করব এবং তার টক্সিকোলজিক্যাল স্টাডি করব, তখন যে ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার যখন করবা তখন আমরা অনেক ইন ডিটেইলস এই ব্যাপারগুলো পড়াশোনা করব। ঠিক আছে, প্রি ক্লিনিক্যাল টেস্টিং এর কি কি শর্ত থাকে, কি কি টেস্ট করা হয়, এই সমস্ত এতটুকু জানো যে ক্লিনিক্যাল ট্রায়াল কি করা হবে, একটা প্রি ক্লিনিক্যাল টেস্টিং করা হয়। টক্সিকোলজিক্যাল স্টাডি মানে কি, কত হাইয়েস্ট ডোজ পর্যন্ত একটা মাইস বা একটা এনিম্যাল এই ডোজ মানে এটাকে হচ্ছে সহ্য করতে পারে বা বেঁচে থাকতে পারে। ঠিক আছে, বা কত হাইয়েস্ট, ঠিক আছে, তাহলে কি তার সেফটি কতটুকু এবং তার টক্সিসিটি কোন ডোজ থেকে শুরু হচ্ছে তার একটা ডেটা কিন্তু আমরা পাই না। এরপরে কি কেমিক্যাল ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন। এরপরে হচ্ছে আমরা ওই ড্রাগটাকে যদি আহ মানে লার্জ স্কেলে তৈরি করতে চাই, মার্কেটে দিতে চাই, তাহলে তার কি কি আমরা ডোজাস ফর্ম তৈরি করতে পারি, তার স্টেবিলিটি আমরা কিভাবে বাড়াইতে পারি, এই টাইপের ডেভেলপমেন্ট এবং প্রোডাকশনের সমস্ত কাজ কিন্তু প্যারালালি চলতে থাকে। তারপরে কি প্যাটেন্টিং এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার। এখন হচ্ছে কাজ আমাদের ওই যে এফডি এর কাছে যেতে হবে, যে আমি একটা নতুন ড্রাগ ডেভেলপ করছি, এখন এই ড্রাগটা আমার নিজের প্যাটেন্টে আমি করতে চাই, যেহেতু এই ড্রাগটা আমি তৈরি করছি। ওই যেটা হচ্ছে কাইন্ড অফ যে তোমার স্বত্বাধিকার, মানে কি একটা ড্রাগ যদি কোনো কোম্পানি ডেভেলপ করে তাহলে সেই কোম্পানি হয়তো 50 বছর বা 100 বছরের জন্য শুধু তারাই তৈরি করতে পারবে, এরকম একটা কপিরাইট তারা নিয়ে আসে, এটাকে বলা হচ্ছে প্যাটেন্টিং। তাহলে কি করতে হবে, একটা ড্রাগ ডেভেলপ করার পরে তাহলে সেই প্যাটেন্টিং হলো, এরপর রেগুলেটরি অ্যাফেয়ারে বিভিন্ন ধরনের তাদের হচ্ছে ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া গুলাকে ফলো করতে হবে। সেগুলা যদি ক্রাইটেরিয়া মিট আপ হয়, দেন এটা কোথায় যাবে, ওই যে ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে, যে আমি বললাম যেটা হিউম্যান ট্রায়ালে যাবে। হিউম্যানেও 4টা ফেজ আছে ট্রায়ালের। ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ হচ্ছে 4টা, ফেজ 1, 2, 3, 4। তো এই 4টা ফেজ পাস, মানে অ্যাকচুয়ালি 3টা ফেজ যদি পাস করে তখনই এটা মার্কেটে অ্যাপ্রুভাল পায়, মার্কেটে আসার জন্য এটা অ্যাপ্রুভাল পায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সার সংক্ষেপ ড্রাগ ডিসকাভারি, যদি আমরা স্টেজ ওয়াইজ ভাগ করি। এখন এইগুলা সম্পর্কে কিন্তু আমরা ইন ডিটেল পড়াশোনা করবো এখানে কিছু। তো এখানে দেখো এই যে 9 নাম্বার থেকে যে টক্সিকোলজিক্যাল সেফটি টেস্ট, কেমিক্যাল ডেভেলপমেন্ট প্রোডাকশন, প্যাটেন্টিং, ক্লিনিক্যাল ট্রায়াল, এইগুলা কিন্তু প্যারালালি চলতে থাকে। এমন না যে একটা পাশ করবে দেন আর একটা চলবে, এইগুলা প্যারালালি কিন্তু চলতে থাকে। বুঝতে পারছি আমরা সবাই? জি ম্যাম। আচ্ছা, তো এরপরে আমাদের প্রথম ছিল ড্রাগ ডিসকাভারি, সেটা কি, এই যে আমরা বললাম যে কোন ডিজিজটাকে টার্গেট করতে পারি, এটা একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন না, যে এত ড্রাগ আছে, এত ডিজিজ আছে দুনিয়াতে, কোনটা, একজন মানুষের ইন্টারেস্ট এক এক রকম থাকে। তুমি যদি অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতে চাও, অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতে পারো। বাট কথা হচ্ছে যে তুমি আসলে যেই ফার্মাতে, অথবা তুমি আসলে যেই দেশে কাজ করবা, অথবা যেই কোম্পানিতে তুমি আসলে কাজ করতে চাচ্ছ, সেই কোম্পানির পারপাসটাকে কিন্তু তোমার সার্ভ করতে হবে। ঠিক না? এখন আমরা সাধারণত ড্রাগ ডিসকাভারি বাংলাদেশ থেকে কিন্তু নতুন কোনো ড্রাগ ডিসকাভারি হয় না, দেখছো? বাংলাদেশ এ পর্যন্ত নতুন কোনো মলিকিউল কিন্তু আবিষ্কার করে নাই। এই কাজগুলা কোথায় হয় বলতো? একদম সব থেকে অ্যাডভান্সড যে দেশগুলো আছে সেখানে হয় না। কারণ কি?
কারণ কি বলো? এটার কারণ হচ্ছে আমরা ডিজিজটাকে সবসময় টার্গেট করি ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ডিজিজ গুলাকে, যে এই ডিজিজ গুলা খুব বেশি ওয়াইড স্প্রেড। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মানে তো আমরা বুঝি যারা হচ্ছে অনেক ডেভেলপ কান্ট্রি, ইউএসএ বলো, ইউকে বলো, কানাডা বলো, এই টাইপের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, এই কান্ট্রিতে যেই ডিজিজ গুলা সব থেকে বেশি প্রিভ্যালেন্ট তাদেরকে আমরা টার্গেট করি। ঠিক আছে, কারণ আমাদের গরিব দেশে কোনো যদি রোগ হয়, সেই রোগকে টার্গেট করে আমরা ড্রাগ ডেভেলপ করার মতো রিসোর্স আসলে আমাদের খুব কম। ঠিক আছে, আর এক একটা ড্রাগ ডেভেলপমেন্টের জন্য ইউজুয়ালি আর&ডি কস্ট কত পড়ে জানো? মিনিমাম তোমার 314 মিলিয়ন থেকে 4.46 বিলিয়ন ডলার, নট টাকা। ঠিক আছে, মানে এখানে আসলে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতে হয় একটা নতুন ড্রাগ যদি আমরা ডেভেলপ করতে চাই, ফ্রম দ্য ভেরি বিগিনিং টু ক্লিনিক্যাল ট্রায়াল অথবা মার্কেটে আসা পর্যন্ত। তো এখানে যেমন আমাদের সময় প্রয়োজন, 8-10 বছর বা 15 বছর লেগে যায় একটা নতুন ড্রাগ ডেভেলপ করার জন্য। এবং আমাদের কিন্তু কস্টিংটাও এখানে অনেক বেশি পড়ে যায়। সো আমাদের কোন ডিজিজটাকে টার্গেট করব, এটা টার্গেট করার জন্য আমরা প্রথমে দেখি আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রায়োরিটিটা কি। যে ডিজিজটা খুব বেশি প্রিভ্যালেন্ট, অনেক বেশি ছড়িয়ে পড়ছে, সেই ডিজিজটা নিয়ে যদি কোনো ড্রাগ ডেভেলপ হয়, তাহলে কি সেই ড্রাগ সেল হবে অনেক বেশি। যার কারণে কি হবে বলতো, আর&ডি কস্ট যেটা আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে, বা আর&ডি কস্টটা কিন্তু অনেকটা উঠে আসবে। সোজা কথা কি, তার বেনিফিটটা আসলে বেশি হবে। আমরা বিজনেস করি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো কি করে, এটা কিন্তু মেইনলি বিজনেস করে। সো বিজনেসে সবাই এটাই দেখবে যে আমার ডেভেলপমেন্টের কস্ট যেটা, তার থেকে আমার সেল বেশি হচ্ছে কিনা। ঠিক আছে, এটা যে কোনো তোমার ফার্মার জন্য সেম, আটা ময়দা জন্য সেম, বা যে কোনো টাইপের তুমি প্রোডাক্ট ডেভেলপ করো, সেম কাহিনী। বুঝতে পারছো? সো আমরা দেখবো যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির তাহলে প্রায়োরিটি কোনটা। So can the profit from marketing a new drug outweigh the cost of the developing and testing that drug? তাহলে আমাদের প্রথম কোশ্চেনই আসবে এটা, যে আমাদের একটা ড্রাগ ডেভেলপমেন্ট এবং টেস্টিং এর যে কস্ট, সেটা থেকে তার প্রফিটটা কি বেশি হবে কিনা মার্কেটিং করার পরে। ঠিক আছে, এই ক্ষেত্রে আরো কিছু কোশ্চেন আমরা অ্যাড্রেস করি, যেমন হচ্ছে ইজ দ্য ডিজিজ ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড ডিজিজ কোনগুলা বলতে পারি আমরা? কার্ডিওভাস্কুলার ডিজিজ। দেখো এখানে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের কার্ডিওভাস্কুলার ডিজিজটা কিন্তু সব থেকে ওয়াইড স্প্রেড ডিজিজ আমরা বলতে পারি, তাই না? এটা পুরো সারা বিশ্বে, ফার্স্ট ওয়ার্ল্ড বলো, সেকেন্ড ওয়ার্ল্ড বলো, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেটা হচ্ছে কি খুবই আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং যত কান্ট্রি আছে, সবখানে কিন্তু অনেক ওয়াইড স্প্রেড একটা ডিজিজ, তাই না? সো এই ডিজিজটা নিয়ে কাজ করা যেতে পারে। তারপরে কি আলসার, তারপর ম্যালেরিয়া, এই যে এই সমস্ত ডিজিজ গুলো পুরো বিশ্বে আসলে ওয়াইড স্প্রেড অবস্থায় থাকে, যার কারণে এই টাইপের ডিজিজকে আমরা টার্গেট করব। তারপরে কি ডাজ দ্য ডিজিজ এফেক্ট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড, ওই যে একদম প্রথমে আমি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কোন কিনা। তারপরে কি আর দেয়ার ড্রাগস অলরেডি অন দ্য মার্কেট। এখন তুমি যে ডিজিজটাকে টার্গেট করছো, তার জন্য অলরেডি এক্সিস্টিং কোন ড্রাগে তুমি তাহলে কেন আবার, যেমন যদি ক্যান্সারের কথা বলি, আমরা ক্যান্সার অলরেডি অনেক ড্রাগ আছে মার্কেটে, তাই না? কিন্তু তারপর অনেক নতুন নতুন মলিকিউল আসতেছে। কারণ কি? কারণ এক একটা ক্যান্সারের মেকানিজম কিন্তু এক এক রকম, তাই না? এবং ক্যান্সারেরও বিভিন্ন টাইপের, মানে বিভিন্ন ক্লাসিফাই করি আমরা এই যে ক্যান্সার ড্রাগ গুলাকে, যার মেকানিজম আসলে ডিফারেন্ট। লিকুইড ক্যান্সারের জন্য একরকম, আবার হচ্ছে নতুন কোনো কাজ করার জায়গা আছে কিনা, বা ডেভেলপমেন্টের জায়গা আছে কিনা, অথবা সাইড ইফেক্ট রেজিস্ট্যান্ট গ্রো করছে কিনা, এই কোশ্চেন গুলো কিন্তু তখন আমাদের কি করতে হবে, অ্যারাইজ করতে হবে। তারপর যে বললাম, যদি কোনো নতুন করি, আর আগে যদি এক্সিস্টিং কোনো ড্রাগ থাকে, তাহলে সেই ড্রাগে অ্যাডভান্টেজ
বেশি হয় সেক্ষেত্রে মানুষ কি নতুন ড্রাগ চাইবে, যে ড্রাগটা অনেক সাইড ইফেক্ট, আমরা নতুন কোনো ড্রাগ চাচ্ছি, এরকম হতে মার্কেট অ্যাডভান্টেজ ফর এ নিউ থেরাপি। নতুন থেরাপির জন্য মার্কেটে কোনো প্রফিট বা কোনো অ্যাডভান্টেজ আসলে পাওয়া যাবে কিনা। তো এই সমস্ত কোয়েশ্চেনকে অ্যাড্রেস করে, এটার সলিউশন বের করে দেন কিন্তু আমরা কি করি, একটা ডিজিজকে আইডেন্টিফাই করি বা টার্গেট করি যে আমরা কোন ধরনের ড্রাগকে ডেভেলপ করব। এখন তুমি হচ্ছে ডিজিজ আইডেন্টিফাই করে ফেলছো, তোমার কাজ হচ্ছে এখন টার্গেটকে সিলেক্ট করা। ঠিক আছে? So an understanding of which biomicromolecule are involved in a particular disease stage is really important. এখন ডিজিজের জন্য কোন ধরনের বায়োম্যাক্রোমলিকিউল ডিরেক্টলি ইনভলভ, সেই বায়োম্যাক্রোমলিকিউলকে চুজ করা বা টার্গেট করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখছো যে অ্যাগোনিস্ট, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যান্টাগনিস্ট ব্যবহার করি, তাই না? অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট কি সবাই কি জানি? আমরা কি জানি অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট বলতে কি বুঝি? আরে বাবা, কেউ তো কথা বলো, তোমরা কি অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট জানো কিনা সেটা তো বলবা। জি ম্যাম। কি জিনিস? ম্যাম, অ্যাগনিস্ট হচ্ছে একটা রিসেপ্টরে বাইন্ড করে ওটা অ্যাক্টিভিটি দিবে, আর অ্যাগনিস্ট হচ্ছে সেম রিসেপ্টরে বাইন্ড করবে কিন্তু অ্যাগনিস্টের যে কাজটা সেটা করতে বাধা দিবে, ব্লকার হিসেবে কাজ করবে। অ্যাগোনিস্ট হচ্ছে এবং সেটা আমাদের বডির কোনো মলিকিউল, যেমন হরমোন হইতে পারে অথবা যে কোনো নিউরো ট্রান্সমিটার হতে পারে, সেইটার সেম অ্যাক্টিভিটি দিবে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেটাকে আমরা বলি অ্যাগোনিস্ট। আর অ্যান্টাগনিস্টটা কি করে, এইটাও রিসেপ্টরের সাথে বাইন্ড করবে কিন্তু এখানে রিসেপ্টরের, ঠিক আছে, যার কারণে সেখানে অ্যাগোনিস্ট অথবা আমাদের বডির যে হরমোন নিউরোট্রান্সমিটার, তারা কিন্তু এসে আর বাইন্ড করতে পারবে না। দ্যাটস ওয়াই ওই রিসেপ্টরে যেই হরমোনের কাজ করার কথা তার অ্যাকশনটা বন্ধ হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে। এই হচ্ছে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের পার্থক্য। এখন তাহলে কি কোনো কোনো ড্রাগ অ্যাগনিস্ট হিসাবে কাজ করে, আবার কোনো কোনো ড্রাগ অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে। দ্যাট মিন্স তোমাকে আসলে ওই ড্রাগের মেকানিজমটা বুঝতে হবে এবং টার্গেটটাকে বুঝতে হবে যে এই টার্গেটের সাথে বাইন্ড করে আসলে কিভাবে কাজ করছে। যে অ্যাগনিস্ট অফ সেরোটোনিন রিসেপ্টর আর ইউজফুল ফর দ্য ট্রিটমেন্ট অফ মাইগ্রেন। মাইগ্রেনের জন্য আমরা সেরোটোনিন রিসেপ্টরে অ্যাগনিস্ট সাধারণত ব্যবহার করে থাকি। আবার অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কোন ড্রাগগুলো ব্যবহার করি? ডোপামিন, কিন্তু নিউরোট্রান্সমিটার। তো এই ক্ষেত্রে মাইগ্রেনের জন্য আমরা ব্যবহার করি সেরোটোনিন অ্যাগনিস্ট, এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে ব্যবহার করি ডোপামিন অ্যান্টাগনিস্ট। তাই তো? তো আমাদের বডিতে কিছু কিছু যেমন কি লিপিড, যেমন হচ্ছে আমাদের সেল মেমব্রেনের যে লিপিড আছে ফসফোলিপিড, তারা কিন্তু একটা ড্রাগ টার্গেট হিসেবে কাজ করতে পারে। তারপর কি প্রোটিন, আমাদের বডির যত রিসেপ্টর আছে, তারপর ম্যাক্সিমাম এনজাইম, তারপর যত ক্যারিয়ার প্রোটিন আছে, স্ট্রাকচারাল প্রোটিন আছে, এরা কিন্তু বড় সংখ্যক, এদের মানে বেশ কিছু সংখ্যক রিসেপ্টর বা এনজাইম বা ক্যারিয়ার প্রোটিন, এরা ড্রাগ টার্গেট হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? এরপরে কি নিউক্লিক অ্যাসিড, যেমন ডিএনএ বা আরএনএ। ডিএনএ এবং আরএনএ কেও আমাদের বডিতে টার্গেট করা হয়, যেমন এন্টি ক্যান্সার ড্রাগ গুলা দেখবা কি করে, ডিএনএ এর অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে দেয়। বুঝতে পারছো? যেমন ডিএনএ যখন মিউটেশন ঘটে বডিতে, তখনই কিন্তু ক্যান্সার ঘটে। ঠিক আছে? যদি বডিতে মিউটেশন ঘটে তখন কি হয়,
অনিয়ন্ত্রিতভাবে আমাদের বডিতে সেল গ্রোথ হতে পারে, সেলের ডিফারেন্সিয়েশন হতে পারে, যার কারণে কি টিউমার হয়, টিউমার থেকে পরে সেটা ক্যান্সার হয়ে যায়। তো আমরা যদি ওই ডিএনএটাকে অকেজো করে দেই, সেক্ষেত্রে কি করতে হবে? ডিএনএটাকে টার্গেট করতে হবে। ওই মিউটেটেড ডিএনএটাকে টার্গেট করে আমরা সেটাকে কি করি? ইনঅ্যাক্টিভেট করে দিই। বুঝতে পারছো? দ্যাট মিন্স আমরা ক্যান্সারটাকেও কিন্তু বন্ধ করে দিতে পারলাম এটা। এরপরে কি কার্বোহাইড্রেট মলিকিউল আছে বিভিন্ন টাইপের, যে সেল সারফেসের সাথে আমরা গ্লাইকোক্যালিক্স করছিলাম, যেখানে বিভিন্ন টাইপের কার্বোহাইড্রেট মলিকিউল থাকে। তারপরে এন্টিজেন এবং রিকগনিশন মলিকিউল, যারা হচ্ছে কার্বোহাইড্রেট। তো এদেরকেও আমরা কি করতে পারি? ড্রাগ টার্গেট হিসেবে ব্যবহার করতে পারি। একদম সহজ ব্যাপার। আচ্ছা, এরপরে কি ডিসকভারিং ড্রাগ টার্গেট। এখন তুমি তাহলে কিভাবে এই ড্রাগ টার্গেট গুলাকে ডিসকভার করবে? তো আমাদের বডিতে আসলে অনেক আগে থেকেই আমরা বিভিন্ন টাইপের ন্যাচারাল সাবস্টেন্স কিন্তু ব্যবহার করে থাকি। আমরা জানতামই না যে আমাদের বডিতে আসলে ড্রাগ টার্গেট নামে কোনো জিনিস থাকে। কারণ কি, দেখো, এর আগে আমরা যখন প্ল্যান্ট ব্যবহার করতাম, এই যে ধরো 100 বছর আগেও বা 200 বছর আগে আমরা যদি যাই, তখন কি আমরা আসলে এত ইন ডিটেল জানতাম আমাদের বডির কি কি মেকানিজমের মাধ্যমে ডিল করছে না হচ্ছে, কি কি টার্গেট আছে? আমরা কি করতাম? গাছের পাতা রস করে ওটা কিন্তু খাওয়াই দিতাম, তাই না? বা কোনো একটা পট্টি বেঁধে দেওয়া হতো। জানতো না যে আসলে বডিতে ড্রাগ টার্গেট আছে। বাট তারপরেও যেই ন্যাচারাল মলিকিউল গুলো আমরা ব্যবহার করছি, তারা অটোমেটিক্যালি ড্রাগ টার্গেটের সাথে বাইন্ড করে সেটা কিন্তু ইন্টারাকশন করছে বা আমাদের বডিতে ইফেক্ট দিচ্ছে। তো ইন মেনি আর derived from plant and just happen to interact with a molecular target in the human body. এই যে মরফিন, এটা হচ্ছে কি ব্যথানাশক হিসাবে কিন্তু অনেক আগে থেকে ব্যবহার করা হতো। তো তখন মানুষ জানতো না যে মরফিন আসলে আমাদের বডিতে যে কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, বা এটা আদেও কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে কিনা, এটা কিন্তু মানুষ জানতো না, তাই না? কিন্তু কিছু কেমিক্যাল মেসেঞ্জার আছে, যারা কিন্তু নিজেরাই বডির ওন অ্যানালজেসিক হিসাবে কাজ করে, যেমন হচ্ছে যে এনকেফালিন, এন্ডোরফিন, এগুলো তোমরা নাম শুনছো হয়তো। এরা কি করে? এরা হচ্ছে আমাদের বডির নিজেদের অ্যানালজেসিক হিসাবে কাজ করে। সো এই অ্যানালজেসিক গুলার একটা সমস্যা হচ্ছে কি, এরা খুব সামান্য সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য এরা কাজ করে। যখন দরকার হবে তখনই এটা সেক্রেশন হয়ে কিছুক্ষণের মধ্যে কাজ করে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। বুঝতে পারছো? এখন আমাদের বডিতে আসলে এরকম অনেক ধরনের রিসেপ্টর আছে, আমরা আসলে এখনো জানি না। বুঝতে পারছো? যে অনেক ধরনের রিসেপ্টর আছে বা টার্গেট আছে, আমরা এখনো পর্যন্ত সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি নাই। আবার উল্টা ভাবে কিছু রিসেপ্টর আমরা আইডেন্টিফাই করছি, কিন্তু তার জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো লিড কম্পাউন্ড আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। মানে তাদের ওই যে টার্গেট গুলার সাথে আসলে কারা বাইন্ড করবে, তাদের অ্যাক্টিভিটি গুলা কি হবে, এগুলো আমরা এখনো পর্যন্ত জানি না। তো এই টাইপের রিসেপ্টরকে আমরা কি বলি? অরফান রিসেপ্টর বলি। অরফান মানে কি? অনাথ। এখন কেন অনাথ বলছে? কারণ এই বেচারা রিসেপ্টর আছে, কিন্তু রিসেপ্টরের সাথে লিড কম্পাউন্ডের যে কোনটা বাইন্ড করবে, এরকম কোন লিড কম্পাউন্ড এখনো পর্যন্ত আসে নাই। তো আমরা কি করতে পারি? এই অরফান রিসেপ্টরকে কিন্তু টার্গেট করতে পারি, তাই না? যেহেতু এটা নতুন রিসেপ্টর, যেটা এখনো পর্যন্ত নতুন কোনো লিড কম্পাউন্ড এর সাথে বাইন্ড করে নাই, তো এটা নিয়ে কাজ করা যেতে পারে। আচ্ছা, so the challenge is now to find a chemical that will interact with each of these target in order to find out what their function এবং তাদের আসলে সুইটেবিলিটি কেমন। আচ্ছা, এখন টার্গেটের আবার আহ, অনেক ধরনের স্পেসিফিসিটি আছে এবং সিলেক্টিভিটি আছে। এই তোমরা কি বুঝতেছো পড়া? একটু বলো কেউ একজন। জি ম্যাম, কিন্তু মাঝে মধ্যে ম্যাম আপনার কথা হচ্ছে কেটে কেটে যাচ্ছে ইন্টারনেট প্রবলেমের কারণে মনে হয়। হ্যাঁ, ইন্টারনেটে এখানে আনস্টেবল খুবই, দেখতেই তো পাচ্ছ অবস্থা খুবই খারাপ। বাকিরা শুধু মাহফুজ না, আমি অন্য কারো কথাও শুনতে চাচ্ছি। বাকিরা কি বুঝতে পারতেছে পড়া? জি ম্যাম, বুঝতে পারছি। রাফি আছে আমাদের সাথে? ম্যাম, অনেক রাফি কি সময় আছে আপনার আমাদের অনেক সাথে? কেটে কেটে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা রে বাবা, কি করবো বলো তো? যখন বেঁধে যাবে আমাকে আবার বলবে, আমি ওটা রিপিট করবো, কোনো অসুবিধা নেই।
আসবি? কি জয়েন করেছে আমাদের সাথে? হ্যাঁ আছে তো মুজাহিদ, তুমি তো আছো, বলো তুমি কি পড়া বুঝতেছো? হাত রেজ করতে বলি নাই, কথা বলো। এইখানে কি চ্যাটিং করা হইতেছে যে তোমরা হাত রেজ করতেছো? হ্যাঁ, কথা বললে কথার উত্তর দিবা। ম্যাম, ও তো ল্যাপটপে ক্লাস করে, ওর ল্যাপটপে মেবি কথা সমস্যা মেবি। কি হয়েছে বুঝি নাই আমি। ম্যাম, ওর স্মার্টফোন নাই, হ্যাঁ, ও ল্যাপটপে ক্লাস করে, তো তো ওর ল্যাপটপের স্পিকারের সমস্যা হচ্ছে, এই জন্য মেবি কথা বলতে পারছে না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা এখন সমস্যা হচ্ছে, তাহলে তো তুমি না বুঝলে কিছু বলতেও পারবে না। আচ্ছা, তো আমরা আসি আমাদের পড়াশোনায় এবার। তো টার্গেট স্পেসিফিসিটি এন্ড সিলেক্টিভিটি বিটুইন স্পেসিস। এখন আমাদের এটা খুবই সিলেক্টিভ হওয়া উচিত, ঠিক আছে, এবং স্পেসিফিক হওয়া উচিত। এটা হচ্ছে প্রধান শর্ত আমাদের, যে আমরা যেই ড্রাগের জন্য টার্গেটটা সিলেক্ট করব সেটা সিলেক্টিভ হতে হবে। স্পেসিস মানে বুঝিয়েছে, ধরো ব্যাকটেরিয়া একটা স্পেসিস, হিউম্যান কিন্তু আরেকটা স্পেসিস। তোমরা তো বুঝো তাই না, জেনাস স্পেসিস মানে তো জানো তোমরা। তো প্রযোজ্য যে আমার বডিতে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, এখন আমি যে অ্যান্টিবায়োটিকটা তৈরি করলাম সেটা কি কোথায় যায় এখন কোনোভাবে ওটা যদি আমার শুরু করে, তখন কি বিপদ ঘটে যাবে না? আমি তো কখনোই চাইবো না যে ওটা আমার বডির কোনো কিছু নষ্ট করে ফেলুক, ড্যামেজ করে ফেলুক, তাই না? দ্যাট মিনস ওটার কি হইতে হবে, স্পেসিফিক হইতে হবে ব্যাকটেরিয়ার জন্য, যে শুধু ব্যাকটেরিয়াকে ওইটা মারবে, ওটা আমার বডির কোনো ক্ষতি করবে না, ব্যাপারটা এমন না। সো এখানে একটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে কি পেনিসিলিন। পেনিসিলিন টার্গেটস অ্যান এনজাইম ইনভলভড ইন ব্যাকটেরিয়াল সেল ওয়াল বায়োসিনথেসিস। যেমন পেনিসিলিন ড্রাগটাকে আমরা যে ব্যবহার করি, এইটা কোথায় কাজ করে আসলে? পেনিসিলিন হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বা পিবিপি, এই এনজাইমটাকে টার্গেট করে। তো এই এনজাইমটা কেন দরকার? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসের একটা ক্রুশিয়াল এনজাইম। এখন তুমি বলো, আমাদের সেলে কি কোনো সেল ওয়াল আছে? নাই, হিউম্যানে তো কোনো সেল ওয়াল থাকে না, তাইলে এই এনজাইম আমরা কোথায় পাবো? সুতরাং এই ড্রাগটা যদি এই এনজাইমকে টার্গেট করে, তার মানে কি এটা স্পেসিফিক্যালি ওই ব্যাকটেরিয়াকে টার্গেট করবে, সেটা কিন্তু আর আমাদের বডিতে টার্গেট করা সম্ভব না। সুতরাং কোনো সাইড ইফেক্ট হবে না আমাদের হিউম্যানে, বুঝতে পারছো? যদি আমার বডিতেও এটা ইন্টারাকশন করে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ আনডিজারেবল সাইড ইফেক্ট হতে পারে। সো আমাদের ড্রাগ যখন টার্গেটটাকে সিলেক্ট করব, তখন অবশ্যই এটাকে কি করতে হবে, স্পেসিস থেকে স্পেসিসে এটা মানে সিলেক্টিভলি এবং স্পেসিফিক্যালি টার্গেট করতে হবে। আবার it is still possible to design drug against target which are present both in human and micro, যতক্ষণ পর্যন্ত মাইক্রোবিয়াল টার্গেটের উপর সিলেক্টিভিটি দেখাচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। এখন এই কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের যে ফিচার গুলো থাকে, যেগুলো আসলে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য দায়ী, যেমন ধরো হাইড্রোজেন বন্ড অথবা অ্যারোমেটিক রিং অথবা বিভিন্ন হাইড্রোফোবিক যে গ্রুপ গুলা থাকে, এরা কোন অ্যারেঞ্জমেন্টে আছে, বিভিন্ন 3D যে স্ট্রাকচার, তাদের স্টেরিক যে স্ট্রাকচারটা কেমন আছে, তাদের ইলেকট্রনিক ফিচারটা কেমন আছে, যার জন্য তারা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে বা রিসেপ্টরের সাথে মোর স্ট্রংলি বাইন্ড করতেছে। এইটাকে আমরা বলবো যে ফার্মাকোফোর। লিড কম্পাউন্ডেরই একটা পার্ট। লিড কম্পাউন্ড হচ্ছে তোমার টোটাল যে কেমিক্যাল স্ট্রাকচার, আর এই কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কোন অংশটুকু বা কোন মডেলটুকু মেইনলি আমাদের রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এটাকে আমরা বুঝতে পারছো তুমি?
এই লিড কম্পাউন্ডটাই আমরা কিন্তু একদম প্রথমে যখন আইডেন্টিফাই করি তখন হচ্ছে ওটা লিড কম্পাউন্ড। এই লিড কম্পাউন্ডকে বিভিন্ন ভাবে আমরা মডেলিং করি, বুঝছো? মডেলিং করে এটা কম্পিউটার এই যে ড্রাগ ডিজাইন করি, তারপর ধরো জকিং করি, তারপর এটা বিভিন্ন এসএআর স্টাডি করি। স্টাডি করার পরে আমরা আসলে যেই 3D যে অ্যারেঞ্জমেন্টটা পাচ্ছি, অ্যাটম অথবা বিভিন্ন ইলেকট্রনিক যে ফিচার গুলা পাচ্ছি, যার কারণে অ্যাক্টিভিটি দেখাচ্ছে বা আমাদের টার্গেট মলিকিউলের সাথে বাইন্ড করতেছে, সেই রকম যে মডেল বা সেই রকম যে স্ট্রাকচার বা ফিচার, সেটাকেই আমরা বলি হচ্ছে ফার্মাকোফোর। আচ্ছা, তো এখন তুমি কি ক্লিয়ার হয়েছো? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমরা তাহলে দেখবো যে আমাদের ড্রাগ টার্গেট গুলো আসলে কিভাবে আমরা সিলেক্ট করি। তো আমরা অরফান রিসেপ্টরের কথা অলরেডি জানলাম। তো এরপরে আমি বলতেছিলাম হচ্ছে টার্গেট স্পেসিফিসিটি এন্ড সিলেক্টিভিটি বিটুইন স্পেসিস। তো আমরা তাহলে একটা টার্গেট দেখলাম, যেমন হচ্ছে পিবিপি, বা এটাকে আমরা বলি হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। তো এটা হচ্ছে এক ধরনের এনজাইম যেটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিসের জন্য প্রয়োজনীয় বা ক্রুশিয়াল। এখন এই সিনথেসিসের জন্য বা মানে এই এনজাইমটা শুধুমাত্র ব্যাকটেরিয়াতেই কিন্তু প্রেজেন্ট থাকে, আমাদের হিউম্যানে এই সেল ওয়ালও থাকে না, সুতরাং এই এনজাইমটাও থাকে না। খুব সহজেই তাহলে কি করতে পারি, আমরা এই টার্গেটটাকে বা এই এনজাইমটাকে টার্গেট করতে পারি। এবং এই ধরনের টার্গেট যদি আমরা করি, স্পেসিফিক টার্গেট যদি করি, তাহলে আমাদের বডিতে কোনো আনডিজায়ারেবল সাইড ইফেক্ট হবে না। এখন ধরো সবগুলা এনজাইম বা সবগুলা টার্গেট কিন্তু আমাদের এরকম স্পেসিফিক থাকে না, যে যেটা আমাদের ব্যাকটেরিয়াতে আছে কিন্তু আমাদের হিউম্যানে নাই। এরকম অনেক টাইপের এনজাইম আছে যেটা আসলে ব্যাকটেরিয়াতেও থাকে, আবার আমাদের হিউম্যানেও থাকে। কিন্তু এখানে আবার কি থাকে বলতো, ওই ব্যাকটেরিয়াল এনজাইম এবং হিউম্যানের যে এনজাইম, ওই দুইটা এনজাইম সেম হলেও তাদের স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স কিন্তু থাকে। যেমন এখানে একটা উদাহরণ আছে, ফ্লুকোনাজোল। এই ড্রাগটার নাম আমরা সবাই শুনছি, এটা একটা মোস্ট পপুলার একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। তো এই ড্রাগটা কোথায় যায় কাজ করে, ওই যে ফাঙ্গাসের যে স্টেরয়েড বায়োসিনথেসিস হচ্ছে, সেখানের একটা এনজাইম নাম হচ্ছে ডি মিথাইলেজ এনজাইম। সেই ডি মিথাইলেজ এনজাইম কি হয়, ওই যে ফাঙ্গাসের স্টেরয়েড বায়োসিনথেসিসটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ফাঙ্গাসটা মারা যাচ্ছে। এখন এই ডি মিথাইলেজ এনজাইম এটা কিন্তু আমাদের হিউম্যানেও থাকে, কিন্তু হিউম্যান যে ডি মিথাইলেজ এনজাইম আছে, এই দুইটা এনজাইমের মধ্যে কিছু স্ট্রাকচারাল ডিফারেন্স থাকে, যার কারণে আমরা ড্রাগটাকে এমন ভাবে ডিজাইন করি যেটা শুধুমাত্র আমাদের ফাঙ্গাল এনজাইমটাকেই টার্গেট করে, কোনোভাবেই যাতে আমাদের হিউম্যান যেই ডিমিথাইলেজ এনজাইম আছে সেটাকে টার্গেট না করে, তার সাথে কোনো ধরনের বাইন্ডিং না হয়। যদি আমাদের হিউম্যান ডিমিথাইলেজকে এটা টার্গেট করে বা বাইন্ড করে, ইন্টারাকশন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বডির স্টেরয়েড বায়োসিনথেসিসটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি বডিতে প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট দেখা দেবে। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে কি স্পেসিসের মধ্যে কি কি ডিফারেন্স থাকে। এখন এই টার্গেটটা আমাদের নিজেদের বডির মধ্যেও কিন্তু স্পেসিফিক এবং সিলেক্টিভ হতে হবে, বুঝতে পারছো? যেমন একটা রিসেপ্টর বা ধরো তোমরা বেটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের কথা সবাই শুনছো। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এটা অনেকগুলো টাইপ আছে না, আপার রিসেপ্টর আছে, বেটা রিসেপ্টর আছে, আছে না? এখন এই বেটার মধ্যেও কিন্তু আবার টাইপ আছে, বেটা 1 আছে, বেটা 2 আছে, তাই না? দ্যাট মিন্স আমাদের বডির মধ্যেও রিসেপ্টর গুলা কি করতে হবে, স্পেসিফিক এবং সিলেক্টিভলি টার্গেট করতে হবে। ঠিক আছে? আমাদের বডির মধ্যেও যদি আমরা কোনো টার্গেটকে ডিজাইন করতে কি করতে চাই, একটা রিসেপ্টরকে টার্গেট করতে চাই ড্রাগের জন্য, সেই ক্ষেত্রে সেই রিসেপ্টরটা আমাদের বডির ভিতরেও যাতে স্পেসিফিক হয় এবং সিলেক্টিভ হয়। এখানে কিছু উদাহরণ আছে সুন্দর সুন্দর। Receptor agonist বা antagonist should ideally interact with a specific kind of receptor. যেমন বেটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের মধ্যে বেটা 1 রিসেপ্টর আছে এবং
পারছো যে এটা আসলে অনেকগুলো সাবটাইপ আছে, বেটা 1 রিসেপ্টর এবং বেটা 2 রিসেপ্টর। তো আমি বলে দিচ্ছি আমাদের বেটা 1 যে রিসেপ্টরটা এটা মেইনলি কোথায় থাকে জানো? এটা থাকে কিন্তু আমাদের হার্টে। আমাদের হার্টের যেই হার্ট রেট বা এই যে কন্ট্রাকশন হচ্ছে, এই কন্ট্রাকশনটা কিন্তু এই বেটা 1 রিসেপ্টরের উপর ডিপেন্ডেন্ট। কোথায় আছে? আমাদের হার্টে আছে, যেটা আমাদের টেলিজের জন্য দায়ী। আর বেটা 2 রিসেপ্টর এটা আবার এক্স্যাক্টলি ডিফারেন্ট জায়গায় থাকে। এটা থাকে কোথায়? আমাদের, বুঝতে পারছো? তো লাঙে আমাদের যে ব্রঙ্কো ডাইলেশন হচ্ছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, মানে ব্রঙ্কাসের ডাইলেশন বা কনস্ট্রিকশন, এটা ডিপেন্ড করতেছে এই বেটা 2 রিসেপ্টরের উপরে। তাহলে এই যে কারো কারো ক্ষেত্রে কি প্রচুর ঠান্ডার সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়, অ্যাজমা হচ্ছে, এটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে বলো তো? এই বেটা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরে। বুঝতে পারছো? আমাদের কিছু ড্রাগ আছে যেটা হচ্ছে কি অ্যাজমার জন্য ব্যবহার করি, সালবিউটামোলের নাম শুনছো, তারপরে অ্যালবিউটেরলের নাম শুনছো তোমরা, এগুলা কি বেটা 2 কে স্টিমুলেট করে। বুঝতে পারছো? এরা হচ্ছে মেইনলি, তাহলে বেটা 2 রিসেপ্টর এটা হচ্ছে স্মুথ মাসেলকে রিল্যাক্সেশনের জন্য কাজ করে। ঠিক আছে? সো এই বেটা 2 এর জন্য আমরা অ্যাগনিস্ট ব্যবহার করি, যেটা অ্যাজমা বা সিওপিডি বা বিভিন্ন টাইপের ব্রঙ্কো কনস্ট্রিক্টর, ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য যে ডিজিজগুলো আছে সেইগুলোর জন্য ব্যবহার করা হয়। আর বেটা 1 তাহলে কোথায় থাকতেছে? এটা কিন্তু থাকতেছে আমাদের হার্টে, তাই তো? তো এইখানে আমরা সাধারণত বেটা 1 হার্টের জন্য কন্ট্রাকচুয়ালিটির জন্য আমরা ব্যবহার করি, সেটা অ্যান্টাগনিস্ট ব্যবহৃত হয়, এবং বেটা 2 এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে বেটা 2 অ্যাগনিস্টটা ব্যবহার করা হয়। এখন তুমি এমন একটা ড্রাগ তৈরি করলা যেটা কাজ করার দরকার ছিল বেটা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে, কিন্তু সেটা বেটা 1 বেটা 2 দুইটার সাথেই বাইন্ড করে বসে আছে। তাহলে কি এটা সমস্যা না? সাইড ইফেক্ট হবে না অনেক? তো এখন তোমার কি কাজ করতে হবে? বডির মধ্যেই যাতে একটা রিসেপ্টরের সাবটাইপের সাথে এটা বাইন্ড না করে, একটা নির্দিষ্ট স্পেসিফিক সাবটাইপের সাথে যাতে বাইন্ড করে, সমস্ত সাবটাইপকে এটা বাইন্ড করবে না বা ইন্টারঅ্যাকশন করবে না, এটা কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে? এনশিওর এক্ষেত্রে। ঠিক আছে? তারপরে কি এনজাইম ইনহিবিটর শুড অনলি ইনহিবিট টার্গেট এনজাইম এন্ড আইসোজাইম। তো আইসোজাইম কি? আইসোজাইম হচ্ছে এনজাইমেরই কিছু স্ট্রাকচারাল ভ্যারিয়েন্ট। ঠিক আছে? যেমন একটা এনজাইমের অনেকগুলা নাম আমরা শুনছি, অনেকগুলা টাইপ হইতে পারে। তোমরা আইসোমার শুনছো না? আইসোমার। সো এই সেম ভাবে হচ্ছে কি, এটা হচ্ছে আইসোজাইম, মানে একটা এনজাইমেরই বিভিন্ন টাইপের স্ট্রাকচার হতে পারে। তাহলে এই যে স্ট্রাকচারাল ভ্যারিয়েন্ট, এটাকে আমরা বলি আইসোজাইম। তো এখানে একটা উদাহরণ আছে, যেমন হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেস, এটা হচ্ছে একটা এনজাইম। নাইট্রিক অক্সাইড সিনথেস, এটার কাজ কি জানো? এটা হচ্ছে আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড সিনথেসিস করে। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে এক ধরনের ভ্যাসোডাইলেটরি কাজ করে আমাদের বডিতে, আমাদের ভেসেল গুলোকে ডাইলেশন করে। হ্যাঁ, এখন এই নাইট্রিক অক্সাইড তাহলে সিনথেসিস কে করে? নাইট্রিক অক্সাইড সিনথেস। এখন এই যে নাইট্রিক অক্সাইড সিনথেস, এই যে একটা এনজাইম, এইটার আবার তিনটা আইসোফর্ম আছে। বুঝছো? তিনটা আইসোফর্ম কি কি? এই যে একটা দেখতেছো এন, ছোট হাতের সামনে একটা এন দেওয়া, তারপরে এন ও এস। এন মানে হচ্ছে এটা হচ্ছে নিউরো নাইট্রিক অক্সাইড সিনথেস। এছাড়াও এর আরো দুটো আইসোফর্ম আছে। একটা হচ্ছে কি ইনডিউসেবল নাইট্রিক অক্সাইড সিনথেস, সেটা সামনে হচ্ছে ছোট হাতের একটা আই থাকে, আই এন ও এস। আরেকটা আছে এন্ডোথেলিয়াল এন, থ্রেডিয়াল থেকে সাধারণত এটা সিনথেসিস হচ্ছে। তো এই যে এনওএস 1 2 বা 3 বা এন এনওএস, আই এনওএস এবং ই এনওএস হচ্ছে কি নিউরোনাল এনওএস, ইনডিউসেবল এনওএস এবং এন্ডোথেলিয়াল এনওএস। তো এরা কোথায় কোথায়, এদের হচ্ছে বিভিন্ন লোকেশনটা ডিফারেন্ট হয়, তারপরে এদের রেগুলেশন ডিফারেন্ট হয়, এদের এক্সপ্রেশন ডিফারেন্ট হয়। তো এক একটা এনজাইমের জন্য এক এক ধরনের কিন্তু ডিজিজ হচ্ছে। ঠিক আছে? এখন আমাদের একটা ডিজিজ আছে, সেটার নাম হচ্ছে সেরেব্রাল পালসি। এই সেরেব্রাল পালসি হলে কি হয়?
এটা হচ্ছে মানুষের মুভমেন্ট এবং পশ্চারকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। এখন এই ডিজিজটা কোন এনজাইমের জন্য হচ্ছে? সেটা হচ্ছে এই যে এনএনওএস। এখন তোমাকে যদি এই ডিজিজটার জন্য টার্গেট করতে হয় কোনো ড্রাগকে, তাহলে এই এনওএস এর শুধুমাত্র নিউরোনাল ফর্মটি কিন্তু টার্গেট করতে হবে। তাহলে এর যে বাকি ইনডিউসিবল বা এন্ডোথেলিয়াল যে নাইট্রিক অক্সাইড সিনথেস আছে, সেখানে যদি বাইন্ড করে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি সাইড এফেক্ট হতে পারে। আমি কি বুঝাতে পারছি? আমাদের বডির মধ্যেও তাহলে বিভিন্ন রিসেপ্টর বা এনজাইম এগুলোর কিন্তু সাবটাইপ আছে। যখন আমরা টার্গেটটাকে সিলেক্ট করব, তখন অবশ্যই উইদিন বডি স্পেসিফিক এবং সিলেক্টিভ টার্গেটকে আমাদের সবসময় টার্গেট করা লাগবে, ঠিক আছে? আরেকটা কি, টার্গেটিং ড্রাগস টু স্পেসিফিক অর্গান অ্যান্ড টিস্যু। এটাই যে একটু আগে যেটা আলোচনা করলাম, এটা খানিকটা সেম। সেটা হচ্ছে কি, ওই যে বেটা 1 রিসেপ্টর, বেটা 2 রিসেপ্টর, যেমন various subtype are not distributed uniformly around the body but are often concentrated in particular tissue। মানে কিছু কিছু রিসেপ্টর যে সাবটাইপ থাকে, এরা হচ্ছে পার্টিকুলার কিছু টিস্যুতে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে। যেমন আমি বললাম বেটা 1 কোথায় থাকে, হার্টে থাকতেছে, আর বেটা 2 থাকতেছে হচ্ছে লাং। তার মানে কি, এটা পার্টিকুলার টিস্যুতে তাহলে কনসেন্ট্রেটেড অবস্থায় আছে। Subtype often allow drug to be targeted to a specific organ or to a specific area of the ব্রেইন। এখন এরকম কিছু কিছু সাবটাইপ আছে রিসেপ্টরের বা এনজাইমের। এখন আমার ব্রেইনে যখন কাজ করবে, মানে স্পেসিফিক অর্গান, যেমন ব্রেইনে যদি কাজ, এনজাইমটাকে টার্গেট করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ আছে পার্কিনসন ডিজিজ। তো পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে সাধারণত কি হয় জানো? এটা হচ্ছে আমাদের বডিতে ডোপামিনের ডেফিসিয়েন্সি তৈরি হয়, যার কারণে পার্কিনসন ডিজিজ হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই ডোপামিন 5টা সাবটাইপ আছে। ডোপামিন কি এক ধরনের নিউরোট্রান্সমিটার, সবাই আমরা জানি, তাই না? এটা হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার। তো এই নিউরোট্রান্সমিটার হচ্ছে 5টা সাবটাইপ আছে, D1, D2, D3, D4, D5। এখন এই 5 টাইপ যে ডোপামিন রিসেপ্টর আছে, এর মধ্যে বিভিন্ন টাইপের যে এন্টি পার্কিনসন ড্রাগগুলো আমরা ব্যবহার করি, সেটা কোথায় যে কাজ করে জানো? সেটা হচ্ছে D2 এবং D3 রিসেপ্টরগুলোকে অ্যান্টাগনাইজ করে, ঠিক আছে? অ্যান্টাগনাইজ করতেছে বিভিন্ন যে ড্রাগগুলা। এখন বিভিন্ন স্টাডির মাধ্যমে দেখা গেছে যে আমাদের মেইনলি D3 অ্যান্টাগনিস্ট যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলেই আমাদের পার্কিনসন ডিজিজটা কমে যাবে বা ব্লক হয়ে যাবে। এখন আমাদের যেই ড্রাগগুলো আমরা ট্রেডিশনালি ব্যবহার করি, সেই ড্রাগগুলো D2 এবং D3 দুইটা রিসেপ্টরকে ব্লক করে, যার কারণে D2 রিসেপ্টরকে ড্রাগগুলো আছে, বুঝতে পারছো? এখন আমরা কি করতেছি, ডিজাইন করতেছি এমন ড্রাগ যেটা আমাদের ব্রেইনে যে শুধুমাত্র আমাদের এই D3 সিলেক্টিভলি এই D3 রিসেপ্টরটাকে অ্যান্টাগনাইজ করতে পারে, ঠিক আছে? তার মানে কি, এটা আমাদের স্পেসিফিক অর্গান, যেমন হচ্ছে ধরো যে ব্রেইনের কথা যদি আমি বলি, স্পেসিফিক অর্গান বা টিস্যুতে স্পেসিফিক রিসেপ্টর সাবটাইপকে কিন্তু টার্গেট করতে হবে। So a drug could be given to mimic dopamine in the brain. However, such a drug acts like hormone rather than as a neurotransmitter because it has to travel around the body in order to reach its target. এই যে এখন আমরা যে ড্রাগটা ব্যবহার করতেছি, এটা আসলে কি হরমোন হিসাবে কাজ করতেছে নিউরোট্রান্সমিটার থেকে বেশি, তাই না? কারণ এটা আমরা যখন ইনটেক করতেছি, তখন এটা অনেকটা পথ ঘুরে তারপরে কিন্তু এটা টার্গেটে পৌঁছাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে নিউরোট্রান্সমিটার বদলে আমরা হরমোনও বলতে পারি। And the drug could potentially switch on all the dopamine receptor around the body. এখন ডোপামিন এটা কিন্তু শুধুমাত্র ব্রেইনে না, আমাদের পুরা বডিতেই ডোপামিন রিসেপ্টর থাকে, বুঝতে পারছো? ডোপামিন কিন্তু আমাদের পুরা বডিতেই থাকতে পারে। এখন তোমার যেই পার্কিনসন ডিজিজটা হচ্ছে, এটা মেইনলি কোথায়? এটা কিন্তু
ব্রেইনে ডোপামিনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। এখন তোমার বডির সমস্ত ডোপামিন রিসেপ্টরকে যদি এটা অ্যাক্টিভেট করে দেয়, তখন কি একটু বিপদ হবে না? বলো তো। তো এই জন্য বলা হচ্ছে যে এই ডোপামিন রিসেপ্টরের যে সাবটাইপ গুলো আছে শুধুমাত্র আমাদের স্পেসিফিক অর্গানে, সেই স্পেসিফিক অর্গানে যেয়ে কিন্তু ড্রাগটাকে বাইন্ড করতে হবে যদি সাইড এফেক্ট আমরা কমাইতে চাই। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি সবাই? জি ম্যাম। শিওর? বাকি সবাই একটু কথা বলো। এটা কিন্তু জি ম্যাম। বেশ কঠিন জিনিস পড়াচ্ছি। তো যারা যারা বুঝো নাই, যদি না বুঝে থাকো বলো, আমি তাহলে আবার বলবো, কোনো অসুবিধা নেই। বাট বুঝতে হবে, ইম্পর্টেন্ট। তোমরা যদি কখনো পিএইচডি করতে যাও, মেডিসিনাল কেমিস্ট্রি কিন্তু এখন হিউজ সেক্টর। ঠিক আছে, কম্পিউটার ড্রাগ ডিজাইন নিয়ে প্রচুর কাজ হচ্ছে, পিএইচডি মানে প্রচুর ফান্ডিং এখন। তারপরে যে মানে ড্রাগ বাইরের দেশগুলোতে, কারণ এখন আমাদের আসলে ড্রাগ ডিজাইনিং এর উপরে অনেক বেশি এমফাসিস দেওয়া হচ্ছে। তো যার কারণে এই ব্যাপারগুলো না খুব ক্লিয়ার থাকা দরকার যদি কখনো তুমি পিএইচডি করতে যাও। তো এই ব্যাপারগুলো জানা থাকলে বা এগুলোতে যদি ইন্টারেস্ট গ্রো করে, তো তোমাদের জন্য পরবর্তীতে হয়তো বেশ কিছু সুবিধা তোমরা পাবে। ঠিক আছে, আর আমরা তো আসলে খুব সামান্যই পড়ি, একদম বইয়ের কিছু ভাষা পড়ি বা কিছু হয়তো মানে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো যাদের আসলে ইন্টারেস্ট আছে এরকম পরবর্তীতে বাইরে যে পড়াশোনা করার, তারা মেডিসিনাল কেমিস্ট্রি বা ড্রাগ ডিজাইনিং এর উপর কিন্তু আলাদা করে গুরুত্ব দিতে পারো। ঠিক আছে, বিশেষ করে ইন সিলিকো মেথড গুলো তোমরা এখন শিখতে পারো, বিভিন্ন ট্রেনিং হয় এখন, বিভিন্ন ওয়ার্কশপ হয় অনলাইনে, এগুলো থেকে শিখতে পারো অনেক কিছু। তোমাদের সিনিয়র ভাইয়ারা পুরা অনেকেই কিন্তু এগুলাতে বেশ এক্সপার্ট। তো এইগুলাতে প্রচুর ফান্ডিংও পাওয়া যায় এখন। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই টপিকগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে। এবং যারা ওই যে হায়ার স্টাডির জন্য আহ, পরবর্তীতে পড়াশোনা করতে চাও, বাইরে যেতে চাও, ম্যাম, এগুলো যে সলভ করার পিএইচডি চেষ্টা করতে ব্যাপারটা ওটা তো এআই দিয়ে করলেই পারে, শুধু শুধু ওখানে মানুষ থেকে কি লাভ? কি বলছো? ম্যাম, ইনসিলিকো ভাবে যে টেস্ট গুলো করা হয় ওগুলো তো সম্পূর্ণ এআই ভিত্তিক ভাবে করলেই পারে। ওখানে শুধু শুধু যে কি করবে? আমরা হয় আসলে ব্যাপারটা পুরোপুরি এরকম না। আমরা হচ্ছে ওই যে মেশিন লার্নিং এর মাধ্যমে এটা করি, বুঝছো? এটা 100% কনক্রিট কখনোই হয় না। এই জন্যই তো তুমি একটা নতুন ড্রাগ যদি ডিজাইন করো, তো শুধুমাত্র ইনসিলিকো মেথডের উপর ডিপেন্ড করে কি কখনো একটা ড্রাগ আসবে বাজারে? বলো। ইনসিলিকো মেথডটা কখন ব্যবহার করি আমরা? যখন ইন ভিট্রো এবং ইন ভিভো দুইটা মেথড একসাথে আমরা কাজ করতেছি, তারপরে ইনসিলিকো মেথডটাও ব্যবহার করব। কারণ কি, তুমি ইন ভিভো বা ইন ভিট্রোতে যদি কাজ করতে যাও, তোমার প্রচুর পরিমাণ কাজ কিন্তু করতে হবে, তোমার কোনো আইডিয়া থাকবে না। তো তোমাকে কিছু প্রেডিকশন দিতে হবে যে কোন মলিকিউল গুলো আসলে ভালো কাজ করতে পারে বা ভালো বাইন্ডিং করতে পারে রিসেপ্টরের সাথে। এই প্রেডিকশনটার জন্য তোমার ইন সিলিকো স্টাডি দরকার, যেটা তোমার কাজ কমিয়ে দিবে। মানে তুমি ইন ভিভো বা ইন ভিট্রোতে যেই ডাটাগুলো দেখাচ্ছ, সেটা যদি ইন সিলিকোতেও সেম এভিডেন্সটা তুমি দেখাতে পারো, তার মানে কি মোর কনক্রিট একটা প্রুফ তুমি তৈরি করলা। বুঝতে পারছো? শুধু আসলে ইনসিলিকো দিয়ে কোনো কাজ হয় না। আমাদের ইনসিলিকো একটা বড় মানে বায়ো ইনফরমেটিক্স এখন একটা বিশাল বড় সেক্টর আমাদের মেডিকেল সায়েন্সের জন্য। কিন্তু শুধু বায়ো ইনফরমেটিক্স দিয়ে কাজ হয় না, এখানে তোমাকে সাপোর্টিং আরো অনেক ইনভিট্রো বা আমাদের যে ল্যাবরেটরিতে যে কাজগুলো এগুলো থাকবে, তার সাথে এটা সাপোর্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, কিন্তু যে বললাম এখন যেহেতু এআই এর যুগ, মেশিন লার্নিং এর যুগ, এখন এর উপরে অনেক বেশি ফোকাস দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? এখন তো কম্পিউটারে সবকিছু করা যায়, তাই না? পুরো দুনিয়া চলতেছে কম্পিউটারে। তো দ্যাটস ওয়াই এই ব্যাপারগুলোতে সবারই আসলে জানা উচিত। এবং দেখো, এর জন্য তোমাদের কোনো রিসার্চ কোর্স কিন্তু দরকার নাই। ইনভিট্রো ইনভিভো কাজ করতে যাও, তোমার আসলে টাকা পয়সাও খরচ করতে হবে, সোজা কথায় প্রচুর কস্টিং থাকে। কিন্তু তুমি যদি ঘরে বসে ধরো যে একটা কোর্স করলা, কোর্স করে যদি এই ব্যাপারগুলো নিজেরা শিখে ফেলতে পারো, এটা স্কিল ডেভেলপমেন্ট। তো এই স্কিল ডেভেলপমেন্ট তুমি যখন প্রজেক্ট করবা, প্রজেক্টে কাজে লাগবে, থিসিসের কাজে লাগবে। এবং তুমি একটা ভালো প্রজেক্ট থিসিস করলে তোমার এখান থেকে কি হতে পারে, আর্টিকেল পাবলিশ করতে পারবা। আর আর্টিকেল পাবলিশ হলে যদি পরবর্তীতে বাইরে যেতে চাও পিএইচডির জন্য, তো এখানে একটা বিশাল বড় সাপোর্ট হিসেবে তুমি কাজ করবে তোমার। ঠিক আছে? তো
কোথাও না কোথাও এটা কাজে লাগে। এই জন্য স্কিল ডেভেলপ করো, ঠিক আছে? এখন বলো, আর কারো কি কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সবাই মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, আজকে আমাদের লাস্ট টপিক এটা, হ্যাঁ? আরেকটা হচ্ছে টার্গেটের মধ্যে আরেক টাইপের টার্গেট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি টার্গেট ড্রাগ। সো মাল্টি টার্গেট ড্রাগ গুলো আমরা আসলে কখন ব্যবহার করি? আমরা এতক্ষণ ধরে বললাম যে আমার টার্গেটটা খুবই স্পেসিফিক থাকতে হবে, সিলেক্টিভ থাকতে হবে, সেটা অর্গানের মধ্যে, আমাদের বডির মধ্যে, প্লাস স্পিসিসের মধ্যে, তাই না? তিনটা টাইপ করলাম ব্যাপারটা। ব্যাপারটা কেমন না, এটাও আসলে আমাদের একটা ইউজফুল জিনিস। সেটা হচ্ছে কি, আমরা বিভিন্ন টাইপের কম্বিনেশন থেরাপি ব্যবহার করি না? এই যে দেখবা মেডিকেলে গেলে বা ডাক্তারের কাছে গেলে একসাথে কয়েকটা করে ওষুধ দিয়ে দিতেছে, একটা ওষুধের সাথে আরেকটা ওষুধ ব্যবহার করা হচ্ছে কি সিনার্জিস্ট এফেক্টের জন্য, এফেক্টটা যাতে বেড়ে যায়। এটার জন্য আমরা একসাথে কিন্তু কয়েকটা ড্রাগ একসাথে কম্বাইন করে ব্যবহার করি। এখন এটার কিছু অ্যাডভান্টেজ আছে, আবার এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন কোনো বৃদ্ধ মানুষকে যদি দেওয়া হয়, ইভেন আমারই যদি দেওয়া হয়, মানে ধরো সারাদিন আমাকে 5-7টা ওষুধ খেতে বললাম, 5-7টা ওষুধ আমি ঠিকঠাক মতো ঠিক টাইমে খেতে পারবো না আসলে। আর বৃদ্ধ মানুষ তো অনেক দূরের ব্যাপার, ছোট মানুষদের জন্য তারও দূরে, মানে দূরের ব্যাপার। তো এটার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ডিফারেন্ট মেডিকেশন দিতে হবে তোমাকে বিভিন্ন সময়। ঠিক আছে, আমাকে যদি এমন একটা ড্রাগ দিত যেটার মধ্যে সমস্ত ড্রাগের অ্যাকশন আমি একসাথে পাচ্ছি একটা ড্রাগ খাইলে, এটা কি আমার জন্য মোর অ্যাডভান্টেজেস হতো না? তো এই ড্রাগ গুলো আমরা কেন আসলে তাহলে আহ ইয়ে করতেছি, ডিজাইন করতেছি, সেটা জন্য মাত্র একটা সিঙ্গেল পাথওয়ে কিন্তু থাকে না। যেমন এটার সব থেকে কমন উদাহরণ হচ্ছে অ্যাজমা। অ্যাজমার জন্য দেখবে অনেক ড্রাগ আছে, বুঝছো? বাজারে অনেক অ্যাজমা হতে পারে হিস্টামিন রিসেপ্টরের মাধ্যমে। হিস্টামিন রিসেপ্টর আমরা ব্লক করি, অ্যান্টিহিস্টামিন খাই। তারপরে মন্টিলুকাস্ট অনেকেই খাও, বা মোনাস যেটা সোজা কথা, ওটা কি করে? ওটা হচ্ছে আমাদের লিউকোট্রাইন রিসেপ্টরটাকে ইনহিবিট করে। আবার অনেকে আবার কি করে, ব্রঙ্কোডাইলেটর খাচ্ছে, মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় অ্যাজমাতে, মানে আমাদের ব্রঙ্কাস গুলা সংকুচিত হয়ে যায়, যার কারণে কি হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার মানে কি, আমার এখানে ব্রঙ্কোডাইলেটরের ইফেক্ট দরকার, সালবিউটামল ব্যবহার করা হয় এখানে। ঠিক আছে, এখন এর মধ্যে আবার ইফেক্ট আছে, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, একটা হচ্ছে লং অ্যাক্টিং, মানে একটা কিছুক্ষণ কাজ করবে আর একটা আছে কি অনেকক্ষণ ধরে কাজ করবে। ঠিক আছে, তারপরে আবার কিছু আছে স্টেরয়েড, ধরো যাদের বডিতে প্রচুর পরিমাণ ইনফ্লামেশন হয়, তাদের আসলে মানে এই ইনফ্লামেশনটাকে বন্ধ করার জন্য স্টেরয়েড ব্যবহার করা হয়। এটাও কিন্তু অ্যাজমার একটা ড্রাগ, মানে একদম লাস্ট লাইনে আমরা এই অ্যাজমার জন্য স্টেরয়েড ড্রাগ গুলা ব্যবহার করি। এখন একটা ডিজিজের জন্য দেখো কতগুলা পাথওয়ে কিন্তু আছে, তাই না? এটা ছাড়াও অ্যালার্জেনের জন্য কিন্তু অনেক ধরনের এরকম ডিজিজ হচ্ছে, তাই না? মানে অ্যাজমা হচ্ছে, আবার কিছু কিছু ড্রাগের কারণে অ্যাজমা হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ড্রাগের জন্য, মানে একটা ডিজিজের জন্য সবসময় কিন্তু একটা পাথওয়ে ইনভলভ থাকে না। এবং তুমি যদি একটা ইফেক্টিভ ড্রাগ তৈরি করতে চাও, যেটা আসলে ওই ড্রাগটা ওই ডিজিজটাকে ইফেক্টিভলি ইনহিবিট করবে বা ইফেক্টিভলি আসলে ওই ডিজিজের উপর কাজ করবে, তখন তোমাকে কি করতে হবে, ওই সব কয়টা টার্গেটকে কিন্তু সিলেক্ট করতে হবে বা বন্ধ করতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কি ওলানজাপিন। এই ওলানজাপিন এই একটা ড্রাগ, এই ড্রাগটা প্রায় ডজন খানেক রিসেপ্টরের সাথে একসাথে বাইন্ড করে। যেমন রিসেপ্টর হিস্টামিন, প্রায় দুনিয়ার প্রায় যত রিসেপ্টর আছে সব রিসেপ্টরের সাথে ধরো বাইন্ড করে। তার মানে কি, এটা খুবই বাজে ধরনের একটা ড্রাগ হবে, প্রচুর পরিমাণে সাইড ইফেক্ট দিবে আমাদের বডিতে। কিন্তু মানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সিজোফ্রেনিয়ার জন্য এটা খুব কমনলি ইউজড একটা ড্রাগ, ওলানজাপাইন। বুঝতে পারছো কারণ কি? সিজোফ্রেনিয়ার জন্য কিন্তু একটা পাথওয়ে সবসময় থাকে না। সেক্ষেত্রে এটা কি, এটা সেরোটোনিন পাথওয়েটা ব্লক করে, ডোপামিন রিসেপ্টরটাকেও ব্লক করে, যার কারণে কি হয়, এটা আরো অনেক ভালো এফিসিয়েন্সি দেখাচ্ছে, পোটেন্সি দেখাচ্ছে। বুঝতে পারছি? আমরা যদি কয়েকটা টার্গেটকে এক বা ইনহিবিট করতে পারি, তাহলে কি আরো ভালো ইফেক্ট পাচ্ছি। এই টাইপের যে ড্রাগগুলো আমরা এটাকে বলি হচ্ছে মাল্টি টার্গেট ড্রাগ, যে ড্রাগগুলো লার্জ রেঞ্জ অফ টার্গেটের সাথে একসাথে ইন্টারাকশন করবে। এটার আরো খুব হাস্যকর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি
যে ছেলে ধরো অনেকগুলো মেয়ের সাথে একসাথে লাইন ঝাট করো, ঠিক আছে, তাদের ক্যারেক্টার কি একটু ডার্টি ক্যারেক্টার না? এই ড্রাগের ক্ষেত্রেও সেম, যে একটা মাত্র ড্রাগ সে এতগুলা রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ডার্টি ড্রাগ, বা এটা সুন্দর নাম হচ্ছে প্রমিসকাস লিগ্যান্ড। ঠিক আছে, so such drugs can act as lead compound for the development of more selective multi-targeted ligand. ঠিক আছে, তো আজকে কি আমরা এই পর্যন্তই করি? এখন বলো সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা? নেক্সট দিন থেকে আমরা বায়ো আস্থা থেকে শুরু করবো, একদিন এত পড়লে আসলে মাথায় ঢুকবে না।